সোনালী তার স্বামী আকাশ, শাশুড়ি মা রচনা দেবী এবং এক ননদ প্রিয়াঙ্কার সঙ্গে বাস করে। প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে নরম প্রকৃতির মেয়ে ছিল, আর কিছু না কিছু কারণে তার সবসময় শরীর অসুস্থ হয়ে যায়। আর তাকে যদি একবার রোগে ধরে তাহলে সহজে সেই রোগ বিদায় নিতে চায় না, ফলে বাড়ির লোক সবসময় প্রিয়াঙ্কাকে নিয়ে দুশ্চিন্তায় ভোগে। একদিন প্রিয়াঙ্কা তার ঘরে শুয়ে আছে, এমন সময় তার বৌদি সোনালী সেখানে এসে বলে, প্রিয়াঙ্কা, শুনলাম তোমার নাকি জ্বর এসেছে, তাই আমি তোমার জন্য ওষুধ এনেছি। তুমি রাত্রিবেলা খাবার খাওয়ার পর খেয়ে নিও, ঠিক আছে? আমি একটু বাইরে বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, খেয়ে নেব। কিন্তু বৌদি, তুমি এখন কোথায় যাচ্ছ? এখন তো সবে সন্ধ্যা 7টা বাজে। আরে দেখো না, আমার ছোটবেলার এক বান্ধবী নেদারল্যান্ড থেকে কলকাতা এসেছে, তাই আমি ওর সঙ্গে একটু আইসক্রিম খেতে যাচ্ছি। অনেকদিন আমরা আমাদের পছন্দের আইসক্রিম পার্লারে যাইনি, তাই আজকে আইসক্রিম পার্লারে যাব আর সেখান থেকে চকলেট চিপস আইসক্রিম খাবো। সোনালীর মুখে এরকম আইসক্রিম খাওয়ার কথা শুনি প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ সেও আইসক্রিম খেতে ভালোবাসে। কিন্তু আইসক্রিম খেলে তার যেহেতু ঠান্ডা লাগে, তাই প্রিয়াঙ্কাকে কিছুতেই তার মা আইসক্রিম খেতে দেয় না। আর এখন যেহেতু প্রিয়াঙ্কার জ্বর হয়েছে, তারপরও প্রিয়াঙ্কার আইসক্রিম খেতে ইচ্ছা হয়। বৌদি, আমি অনেকদিন ভালো আইসক্রিম খাই না জানো। আইসক্রিম খেলে আমার সর্দি হয় বলে মা আমাকে আইসক্রিম নিয়ে এসে দিতেই চায় না, কিন্তু আজকে তোমার সঙ্গে আমি আইসক্রিম খেতে যাব। তোমার মাথা খারাপ হয়ে গেছে? একেই তুমি কাল থেকে জ্বরে ভুগছো, তারপর আমি এখন তোমাকে আইসক্রিম খেতে নিয়ে গেলে শাশুড়ি মা আমাকে জ্যান্ত গিলে খাবে। তাই তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপর আমি তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব, কেমন? আমি কোনো কথা শুনতে চাই না বৌদি। আর এই দেখো, আমি আগের থেকে অনেকটাই ঠিক আছি, তাই আজকে একটা আইসক্রিম খেলে কিচ্ছু হবে না। আর মাঝে মধ্যে আইসক্রিম খাওয়া শরীরের পক্ষে ভালো, তাই আমি তোমার সঙ্গে আজকে আইসক্রিম খেতে যাব, প্লিজ। প্রিয়াঙ্কা এরকম ভাবে জেদ করতে শুরু করলে সোনালীর আর কিছু করার থাকে না, ফলে সে প্রিয়াঙ্কাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে রাজি হয়ে যায়। আর প্রিয়াঙ্কা জ্বরের কথা ভুলে গিয়ে তাড়াতাড়ি খাট থেকে নেমে তৈরি হয়ে নেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা ননদ বৌদি আইসক্রিম পার্লারে চলে যায়। সেখানে গিয়ে সোনালী তার বান্ধবী এবং ননদের সঙ্গে আইসক্রিম খেতে শুরু করে। আমার একটা আইসক্রিম খেয়ে কিছুতেই মন ভরছে না, আমি আরো 2টো আইসক্রিম খাবো বৌদি। কতদিন আইসক্রিম খাই না বলো তো আমি। এই না প্রিয়াঙ্কা, তোমাকে আমি বেশি আইসক্রিম খেতে দেবো না, গলা নষ্ট হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি বাড়ি চলো, কারণ আমাদেরও আইসক্রিম খাওয়া হয়ে গেছে। সোনালীর কথা প্রিয়াঙ্কা কিছুতেই শুনতে চায় না, তাই সে জেদ করে সেখানে বসে বসেই আরো 5টা আইসক্রিম খেয়ে ফেলে এবং বৌদির সঙ্গে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরে আসার পর থেকেই প্রিয়াঙ্কার ভীষণ পরিমাণে গলা ব্যথা করতে শুরু হয়, আর তার গলা ফুলে একেবারে ঢোল হয়ে যায়। প্রিয়াঙ্কার শরীরের অবস্থা এরকম দেখে সোনালী খুবই ভয় পেয়ে যায়, কারণ সে যদি তার ননদকে আইসক্রিম খেতে নিয়ে না যেত তাহলে হয়তো প্রিয়াঙ্কার শরীর খারাপ করতো না। বৌদি, আমার খুব গলা ব্যথা করছে, টনসিলটা মনে হচ্ছে আবার ফুলেছে, আর দেখো কেমন জ্বর এসেছে আবার। আমার আর ভালো লাগে না। তোমরা কি সুন্দর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাও আর সুস্থ থাকো, আর আমাকে দেখো একটু কিছু খেলেই বা বাইরের হাওয়া লাগলেই আমার শরীরে রোগ ধরে যায়। আমি কতবার তোমাকে বারণ করলাম যে আমার সঙ্গে গিয়ে তোমাকে আইসক্রিম খেতে হবে না, কিন্তু তবুও তো তুমি আমার কথা শুনলে না। আর এখন দেখো, শাশুড়ি মা যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। তুমি প্লিজ মাকে কিন্তু কিছু বলো না যে তুমি আমার সঙ্গে আইসক্রিম খেতে গিয়েছিলে। আর ঠিক এমন সময় সোনালীর কথা শেষ হতে না হতেই সেখানে রচনা দেবী চলে আসে। আর রচনা দেবী তার মেয়ে এবং বৌমার সব কথাই শুনে ফেলে। এর ফলে সে বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমি কি ভেবেছো তুমি যদি আমাকে কিছু না জানাও তাহলে আমি জানতে পারবো না যে আমার মেয়ের শরীর কিভাবে অসুস্থ হলো? আমি ভালো করে শুনতে পেয়েছি যে আমার মেয়ে তোমার সঙ্গে আইসক্রিম খেতে গিয়েছিল। আমার মেয়ের না হয় বয়স কম, কিন্তু তোমার তো বয়স হয়েছে। তুমি জানো না তোমার ননদের একটুতেই শরীর খারাপ করে, তবুও তুমি ওকে আইসক্রিম খেতে কেন নিয়ে গেলে? বিশ্বাস করুন মা, আমি আপনার মেয়েকে বারণ করেছিলাম, কিন্তু আপনার মেয়ে শুনতে চায়নি। আর স্বাভাবিকভাবে মানুষের আইসক্রিম খেতে লোভ হতেই পারে। আমার মনে হয় আমাদের প্রিয়াঙ্কাকে একটা ভালো ডাক্তার দেখানো উচিত, কারণ এই বয়সে যদি বারে বারে এরকম রোগে আক্রান্ত হয়ে পড়ে তাহলে পরে ওর জীবনে অনেক সমস্যা হতে পারে। তোমার কি মনে হয় আমি আমার মেয়েকে ডাক্তার দেখানোর চেষ্টা করিনি? তবুও আমার মেয়ে সুস্থ হয় না, আর দোষ তোমার, কারণ তুমি ওর সামনে আইসক্রিম খেতে যাওয়ার কথা বলেছো কেন? এখন যাও, আমার মেয়ের জন্য বাসক পাতার রস করে নিয়ে এসো।
শাশুড়ি মা কথা শোনালে সোনালি আর কোনো কথা বলতে পারে না, তাই সে রান্নাঘরে চলে যায় আর ননদের জন্য গরম গরম বাসক পাতার রস, তুলসী পাতার রস ইত্যাদি নিয়ে আসে। কিন্তু এত কিছু খাওয়ার পরও প্রিয়াঙ্কার শরীর ঠিক হয় না। এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন, আকাশ, তোমার বোনের শরীর কি ছোটবেলা থেকে এরকম? একটু কিছু হলেই ওকে রোগ ধরে নেয় কেন? এই কদিন আগে ছাদে গিয়ে একটু হাওয়া খেলো, এখন দেখো হাঁচি আর কাশি শুরু হয়েছে। ঘরের জানালা পর্যন্ত খোলে না, রাস্তায় বেরোয় না। এরকম হলে ও তো পাগল হয়ে যাবে। আসলে ছোটবেলায় ও মায়ের পেট থেকে 8 মাসে জন্ম নিয়েছিল, সেই জন্যই ও অপুষ্টিতে ভোগে, আর সেই কারণেই ওর শরীর সবসময় খারাপ থাকে। আর এখন এমন হয়েছে যে ওর মনে সবসময় ভয় হয়ে গেছে, তাই ও নিজেকে এইভাবে আটকে রাখে। সে কি গো, এসব কথা ভাবলে খারাপও লাগে। এই বলে সোনালি রান্নাঘরে চলে যায় আর সবার জন্য দুপুরবেলা গরম গরম মাছের ঝোল এবং ভাত রান্না করে। আর দুপুরবেলা তারা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করার পর যে যার নিজের ঘরে ঘুমাতে চলে যায়। কিন্তু প্রিয়াঙ্কা দুপুরবেলা বারে বারে বাথরুমে দৌড়াতে শুরু করে আর তার প্রচন্ড পরিমাণে বমি হয়। সেই সাথে প্রিয়াঙ্কার পেটে গ্যাস অম্বলের সৃষ্টি হয়। আর প্রিয়াঙ্কার এরকম শরীর খারাপ দেখে সবাই তার ঘরে দৌড়ে আসে। কি হলো প্রিয়াঙ্কা, তোর শরীর আবার অসুস্থ হলো নাকি? এই তো সকালবেলাতেই ঠিক ছিলি, দুপুরবেলা আমাদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করলি, এখন আবার হঠাৎ করে কি হলো তোর? আসলে দুপুরবেলা বৌদি মাছের ঝোলে একটু বেশি ঝাল দিয়ে ফেলেছিল। আর তুমি তো জানো মা, ঝাল খাবার খেলে আমার গ্যাস অম্বল হয় আর বমিও হয়, তাই জন্য সেই সমস্যাটাই হয়েছে। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। বৌমা, তোমাকে কতবার বারণ করেছি আমাদের রান্নায় বেশি ঝাল দেবে না, কিন্তু তবুও তুমি আমাদের কথা শোনো না। আর দেখো, এখন তুমি রান্নাতে একটু ঝাল দিয়েছো বলে আমার মেয়েটার আবার শরীর অসুস্থ হলো। মা শুনুন, এত নিয়ম মেনে চলা যায় না। আর আমি যদি মাছের ঝোলে বেশি ঝাল দিয়ে থাকি, তাহলে দুপুরে খাওয়ার সময় আপনারা বললেন না কেন কিছু? আপনার মেয়ে তখন স্বাদ করে মাছের ঝোল খেয়ে নিল, আর এখন আবার শরীর খারাপ করলো। আপনি আপনার এরকম রোগী মেয়েকে নিয়ে বসে থাকুন। আপনাদের যদি এতই সমস্যা হয়, তাহলে নিজেরাই এবার থেকে রান্না করে খাবেন। ননদের শারীরিক অসুস্থতা সাময়িকভাবে মেনে নিলেও সোনালির সেই বিষয়টা নিয়ে ভীষণ পরিমাণে সমস্যা হয়। কারণ বাড়িতে প্রিয়াঙ্কার অসুস্থতার কারণেই সমস্যায় পড়তে হয় সোনালিকে। কারণ সে যেহেতু বাড়ির বউ, তাই সোনালিকে সবসময় প্রিয়াঙ্কার সেবা যত্ন করতে হয়। আর চুন থেকে পান খসলেই রচনা দেবী বৌমাকেই বকাবকি করে আর সোনালির উপর প্রচন্ড পরিমাণে রাগ দেখায়। আর একদিন সোনালি তার শাশুড়ি মাকে বলে, মা, আমি আজকে একটু বাপের বাড়িতে যাচ্ছি, কারণ আমার মাসিরা ঘুরতে আসবে, তাই মা আমাকে ফোন করে ডেকেছে। আর আজকে আমি আর বাড়িতে ফিরবো না, কালকে সকালবেলা ফিরে আসবো। সে কি বৌমা, তুমি এখন বাপের বাড়িতে গেলে কি করে হবে? কারণ আমি আমার এক বান্ধবীর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ খেতে যাচ্ছি, তাই তুমি এখন বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। আপনি আপনার বান্ধবীর মেয়েতে নিমন্ত্রণ খেতে যাচ্ছেন, তাই জন্য আমাকে বাড়িতে থাকতে হবে কেন? আমি বাড়িতে থাকবো না, আজকে আমি বাপের বাড়িতে যাবই। তুমি জেদ করো না বৌমা, তুমি জানো না বাড়িতে প্রিয়াঙ্কা আছে, আর প্রিয়াঙ্কাকে একা রেখে একদমই যাওয়া ঠিক হবে না। কালকে সন্ধ্যাবেলা প্রিয়াঙ্কার বান্ধবী এসে প্রিয়াঙ্কাকে ঘুরতে নিয়ে গেছে, আর বাড়িতে ফেরার পর থেকে ওর চোখে আঞ্জনি হয়েছে, তাই তুমি ওর দেখাশোনা করো। সোনালি তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই রেগে যায়, কারণ সে সবসময় তার ননদের দেখাশোনা করে, আর এখন তার নিজের জীবন বলতে কিছুই থাকে না। আর তাই সোনালি সেটা কিছুতেই মেনে নিতে পারে না। ফলে সোনালি শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে, কিন্তু রচনা দেবী কোনো কথা শোনে না। সে তার বান্ধবীর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ খেতে চলে যায়, আর বাড়িতে সোনালি প্রিয়াঙ্কার দেখাশোনা করতে শুরু করে। বৌদি, একটু হালকা উষ্ণ গরম জল করে নিয়ে এসো না, তারপর কাপড় দিয়ে আমার চোখটা মুছিয়ে দাও, কারণ চোখটা কেমন যেন কটকট করছে। দেখো প্রিয়াঙ্কা, আমি তোমার চোখ মুছে দিতে পারবো না, কারণ তোমার চোখে আঞ্জনি হয়েছে। তারপর তোমার চোখ মুছিয়ে দিতে গিয়ে আমার চোখেও আঞ্জনি হয়ে যাবে, আর চোখে আঞ্জনি হলে খুব কষ্ট হয়। তাই তুমি নিজের কাজ নিজে করো। আর এমনিতেই সকালবেলা থেকে আমি বাড়ির কাজ করতে করতে একেবারে ক্লান্ত, আমার একটু বিশ্রাম দরকার। তুমি এরকম কেন করছো বৌদি? তুমি তো এই বাড়ির বউ, তাই তোমাকে বাড়ির কাজ করতেই হবে। আর মা তোমাকে কি বলেছে তুমি শোনোনি? আমার দেখাশোনা করতে। তাই তুমি আমার চোখ মুছিয়ে দাও, আমি কোনো কথা শুনতে চাই না। প্রিয়াঙ্কা এরকম করে বললে সোনালির কিছু করার থাকে না। সে রান্নাঘর থেকে উষ্ণ গরম জল করে নিয়ে আসে, আর সেই জল দিয়ে প্রিয়াঙ্কার চোখ মুছিয়ে দেয়। সেই সাথে প্রিয়াঙ্কাকে নিজের হাতে খাইয়ে দেয় এবং প্রিয়াঙ্কার জামা কাপড়ও ধুয়ে দেয়। এমনকি সোনালি তার ননদের চুল বেঁধে দেয়। আর রাত্রিবেলা ঘুমানোর আগে সে প্রিয়াঙ্কার চোখে ড্রপ দিয়ে দেয়। এভাবেই ধীরে ধীরে প্রিয়াঙ্কার চোখের আঞ্জনি ঠিক হয়ে আসে।
আর দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন কাটে, কিন্তু হঠাৎ করে একদিন সোনালীর চোখেও আঞ্জনি হয়। প্রিয়াঙ্কা, তুমি বসে টিভি দেখছো? তুমি আমাকে একটু গরম জল করে নিয়ে এসে দেবে? আমার চোখ খুব ব্যথা করছে গো। আমি এত ব্যথা সহ্য করতে পারি না। তুমি তো ভালো করেই জানো আমার চোখে পাওয়ার আছে। বৌদি, কালকে বিকেলবেলা আমি আমার নিজের আলমারি পরিষ্কার করেছি, আর তারপর থেকে আমার হাতে খুব ব্যথা। আমি একদম নড়তে পারছি না গো। তুমি একটু নিজের জন্য জল গরম করে নাও না। ননদের কথা শুনে সোনালীর খুবই খারাপ লাগে, কারণ প্রিয়াঙ্কার যখন চোখে আঞ্জনি হয়েছিল তখন সে তার ননদের অনেক সেবা করেছে আর ননদকে সে সুস্থ করে তোলে। কিন্তু এখন ননদ একেবারে পাল্টে যায়, কিন্তু তবুও সোনালী তার ননদকে কোনো কথা বলতে পারে না। এভাবে আরো কিছুদিন কাটে, আর একদিন সবাই মিলে ডাইনিং রুমে বসে আছে। এমন সময়, মা জানেন, আমার এক ভাই বিদেশে অনেক বড় চাকরি পেয়েছে, আর আমার মাসি ওর জন্য বিয়ের সম্বন্ধ খুঁজছে। আমি ভেবেছিলাম যে প্রিয়াঙ্কার সাথে আমার ভাইয়ের বিয়ে দেব, কিন্তু আমার ভাই এরকম মেয়ে একদম পছন্দ করে না, যে কথায় কথায় অসুস্থ হয়ে যাবে, কারণ আমার মাসি নিজেই অসুস্থ। তাই আমার ভাই এমন মেয়ে খুঁজছে যে আমার মাসির সঙ্গে সবসময় থাকবে, আর আমার ভাইয়ের কাছে তো কোনো টাকার অভাব নেই, তাই ওদের বাড়িতে 10টা কাজের লোকও আছে। তাই নাকি বৌমা? ইস, আমার মেয়ের ভাগ্যটা খুবই খারাপ। তোমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে হলে আমার মেয়ে কিন্তু খুবই সুখে থাকতো, কিন্তু এই বিয়ে কোনোদিনও হতে পারে না, কারণ আমার মেয়ে শারীরিক দিক থেকে ঠিক নয়। কে জানি আমার মেয়ের আদৌ বিয়ে হবে কিনা। মা এবং বৌদির এমন কথা শুনে প্রিয়াঙ্কা খুবই দুশ্চিন্তায় পড়ে, কারণ এতদিন তার জানা শরীর খারাপ হতো, তার থেকে বেশি সে অসুস্থতার নাটক করত, কারণ তাকে যাতে বাড়ির কোন রকম কাজকর্ম করতে না হয়। কিন্তু এখন প্রিয়াঙ্কা বড়লোক সম্বন্ধ কিছুতেই হাতছাড়া করতে চায় না। মা, তোমাকে কতবার বলেছি তুমি সবসময় আমাকে এরকম রোগী রোগী বলে ডাকবে না, তাহলে আমার শরীর আরো বেশি খারাপ করবে, আর আমাকেও তো একদিন না একদিন বিয়ে করতে হবে বলো। তাই আমি চাই আমি একটা ভালো ডাক্তার দেখিয়ে নিজের পরীক্ষা করাবো। সে কি প্রিয়াঙ্কা, তুমি নিজের বিয়ের কথা শুনে অমনি ঠিকঠাক হয়ে গেলি? বাবা, তোমার আবার এরকম কেমন অসুস্থতা গো? যাই হোক, তুমি যে একটা ভালো ডাক্তার দেখাতে চাইছো এটা শুনে আমি খুশি হলাম। পরের দিনই সবাই মিলে প্রিয়াঙ্কাকে শহরের একটা বড় ডাক্তারের কাছে নিয়ে যায়, আর সেখানে গিয়ে প্রিয়াঙ্কার যাবতীয় নানান রকম টেস্ট করানো হয়, আর সেই টেস্টের রিপোর্ট একেবারে ঠিকঠাক আসে। প্রিয়াঙ্কার শরীরে কোনো রকম রোগ ধরা পড়ে না। আসলে আপনার মেয়ের মনের রোগ, ও শরীরে কোনো রোগ নেই। অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা সবসময় মনে মনে ভাবে যে ও কোনো কিছু করলেই ও অসুস্থ হয়ে পড়বে, সেই জন্যই ওর মাঝে মধ্যে জ্বর আর কাশি ছাড়া আর কোনো কিছুই হয় না। আপনাদের মেয়ে একদমই সুস্থ, কোনো রকম ভয়ের কারণ নেই। এমন কথা শুনে বাড়ির সবাই খুবই খুশি হয়, আর সোনালী খুব ভালো মতোই বুঝতে পারে এতদিন পর্যন্ত শুধুমাত্র তাকে জ্বালানোর জন্যই এবং বাড়ির কাজকর্মের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রিয়াঙ্কা নাটক করে এসেছে। এর ফলে প্রিয়াঙ্কাও তার বৌদির সামনে লজ্জিত বোধ করে, কিন্তু তবুও সোনালী বাড়িতে ঝগড়া ঝামেলা করে না। সে তার ননদের সঙ্গে মাসির ছেলের বিয়ে দেওয়ার প্রচেষ্টা করে, আর কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কার সঙ্গে সোনালীর ভাইয়ের ধুমধাম করে বিয়ে হয়ে যায়, আর প্রিয়াঙ্কা শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে।